নমস্কার, শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী মানে আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে তার প্রতিকার যদি আপনার সঙ্গে থাকে, আপনার জীবনের অগ্রগতি। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আজকে রথযাত্রা, রথের অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রার এই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রথের দিন গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে এখন অলমোস্ট সারা বিশ্বে, ইউরোপের বিভিন্ন জায়গায় রথযাত্রা পালন হয়। আমাদের দেশে তো হয় বটেই। পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় রথের পালন হয়। রথের মাহাত্ম্য তারা বুঝেছে। ভগবান জগন্নাথের স্নান জল থেকে আরম্ভ করে, রথযাত্রা থেকে আরম্ভ করে, উল্টো রথ থেকে যতগুলো ভগবান জগন্নাথের যেসব অনুষ্ঠানগুলো রয়েছে হিন্দু ধর্মে, প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিন্দু ধর্মের অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন ধর্মের লোকেরা ফলো আপ করে তাদের মঙ্গল কামনার্থে এবং তাদের কিছু জীবনের কিছু আপগ্রেডেশনের জন্য। রবিবারের এই অনুষ্ঠান, আগে আমি রাশিফল পড়ি, তারপরে আমি আসছি আরও কিছু আলোচনায়। কর্মক্ষেত্র, মেষ রাশির জন্যে কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুতা থেকে সাবধান থাকতে হবে, মতবিরোধ, নতুন চিন্তায় সাফল্য। কর্মক্ষেত্রে যদি আপনি স্থান পরিবর্তন করেন, যদি চিন্তা করেন, সেখানে কিন্তু বেটার অপশান আপনার জন্য আসবে। বৃষ রাশি, বৃষ রাশি সাংসারিক অসুবিধে, আর্থিক শুভ, মানসিক চিন্তা বাড়বে এবং নিজের শরীর ভালো নয়। বৃষ রাশি একটা মধ্যম ফলাফল দিচ্ছে। মিথুন রাশি হচ্ছে সাবধান থাকতে হবে, ভুল বোঝাবুঝি, শত্রুতা বাড়ছে, পিছনে শত্রুতা বাড়বে এবং সামনে বন্ধুরূপী এবং মিত্ররূপী থেকে কিন্তু নানা রকমভাবে অফিসিয়ালি এবং বাড়িতে কিন্তু কুটকাচলি তৈরি হবে, যার কারণে মানসিকভাবে অশান্তি তৈরি হবে। মিথুন রাশির কর্মক্ষেত্রে অসুবিধে, কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি এবং আর্থিক ব্যয়। মিথুন রাশির ভালো নয়। কর্কট, কর্মক্ষেত্রে শুভ, হৃষ্টফারা যোগ, আর্থিক অসুবিধে, প্রাপ্তিযোগে বাধা, ব্যথাজনিত সমস্যা। কর্কটে কিন্তু শরীর ভালো যাবে না, ব্যথাজনিত সমস্যা এবং আরও কিছু শারীরিক সমস্যা দেখা দেবে। সিংহ রাশি শারীরিক ভালো, বিদ্যার ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক শুভ, সাংসারিক অস্থিরতা, মন ভালো নয়, কারোর পাল্লায় পড়ে প্রতারণায় আপনি পড়তে পারেন, আর আপনার নিজের মনও কিন্তু ভালো নয়। তুলা, কন্যা, কর্মক্ষেত্রে শুভ, আয় বৃদ্ধি, মতবিরোধ এবং শত্রুতা বৃদ্ধি, বিবাহযোগ। কন্যা, তুলা হচ্ছে শত্রুতা বৃদ্ধি, মাথার যন্ত্রণা, মাথা এবং চোখের যন্ত্রণা কষ্ট পাবেন, ঋণ শোধ এবং সাংসারিক নিজের শরীরে শারীরিক একটু অসুবিধা হলেও মতবিরোধ থাকবে। বিবাহযোগ কিন্তু ত্বরান্বিত হবে। বৃশ্চিক, নতুন চিন্তায় সাফল্য, কর্মক্ষেত্রে ঝামেলা, যে কোনো কাজের আগে বাধা। বৃশ্চিক রাশিতে যে নক্ষত্রগুলো একবারে ঘাঁটি গেড়ে বসে রয়েছে, তাদের মধ্যে অনুরাধা হচ্ছে মেন নক্ষত্র, নাম্বার 17, শনির নক্ষত্র। শনির নক্ষত্র থাকলে তার সব কাজ দেরি হয়, মাথায় রাখবেন, কিন্তু যখন হয় তখন স্টেডি হয়। কিন্তু যে ভাই পাচ্ছে না, তার তো আর দেরি করে তার হইছে না। যেটা চাইছে পাচ্ছে না, তার তো তস হইছে না না। কিন্তু ওই জন্য বললাম, সব কাজে বাধা। কর্মক্ষেত্রের আগে আপনার কাজ প্রথম দিকে তো ভালো এগোবে, তারপর একটা স্টেগনেন্ট সিচুয়েশন তৈরি হবে, মনে হচ্ছে যেন আমি করে একটা আটকে পড়েছি ভুলভুলাইয়ার মধ্যে। সম্পত্তিজনিত ব্যাপারে শুভ এবং প্রাপ্তিযোগ কিন্তু আপনার রয়েছে। ধনু, মতবিরোধ, মানসিক অস্থিরতা বৃদ্ধি, বিকল্প চিন্তায় সাফল্য, আর্থিক শুভ। ধনু রাশির ওপরে মূলা নক্ষত্রের প্রভাব অত্যন্ত বেশি। কেতুর নক্ষত্র, শরীর এখন ধীরে ধীরে ভালো হবে, কিন্তু বয়স্ক মানুষ যাদের শরীর ভালো ছিল, আচমকা সাডেনলি পড়ে গিয়ে হাঁটুতে চোট, পায়ে চোট, গোড়ালিটা মচকে যাওয়া কিংবা কুনুইটা ভেঙে যাওয়া, সাদা জায়গায় মানে ঘরের মধ্যে সোজা জায়গায় পড়ে গিয়ে আপনার শারীরিক একটা ক্ষত হওয়ার যোগ রয়েছে। মকর, মানসিক চাপ বৃদ্ধি, মানসিক শান্তি নষ্ট, বিরোধ, কিন্তু একটাই মাত্র ভালো, বিবাহ যোগ, 7.5 সেকেন্ড ফেজ কমপ্লিট, আপনার জন্যে প্রাপ্তিযোগ ওয়েট করছে। মকরের কথা বললাম। কুম্ভ, দীর্ঘদিনের কোনো মামলা কিংবা প্রাপ্তিযোগ আটকে রয়েছে, মানে ফলাফলটা আটকে রয়েছে, সেরকম কোনো খবর আপনার সামনে আসতে পারে। বিদ্যার ক্ষেত্রে শুভ, মানসিক কষ্ট, বিবাহে বাধা, সম্পর্কের টানাপোড়েন, সম্পর্কের বিসর্জন, প্রেমজ সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, একটা ভালো সম্পর্ক ছিল, সেটা কিন্তু বিসর্জন হয়ে যেতে পারে। মীন, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, আর্থিক শুভ, বিবাহযোগ ত্বরান্বিত। মীন রাশির জন্য ভালো সময়, এবছরের শেষের দিকেই ভালো সময় পাবেন। রাশিফল শেষ।
রাশিফল শেষ, কিন্তু সুভাষদা একটা কথা বলি, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, এবং এই যে আপনি মিথুন রাশির বলেন, আমার নিজের মিথুন রাশি, আমারও তো মিথুন রাশি। এবার মিথুন রাশি অ্যাজ পার সোশ্যাল মিডিয়া এবছর মানে সে রাজা কেন, মানে সে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু আপনি বলেন মিথুন রাশির ওভারঅল খারাপ। এই যে মনে হতেই পারে যে কেন এই বৈপরীত্য, ক্যালকুলেশন একটা বড় ভূমিকা। ক্যালকুলেশন ব্যাপার বলে দিই, অ্যাকচুয়ালি রাশিফল আসে বাৎসরিক ফল থেকে। আমি বহুবার বলেছি বহু অনুষ্ঠানে, রাশিফল সাপ্তাহিক হয়ই না, বাৎসরিক হয়, 6 মাসে অন্তর হয়, সেটাকে ব্রেকআপ করে 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 ডিগ্রি দেখে 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 একটা সপ্তাহে সেট করা হয়। তো সেখানে এবছর ভালোই ভালো, এবছর তো 7 মাস তো পড়ে গেল, 7-এর ঘরের মাস পড়ে গেছে, তো ভালো কবে হবে সেটা কিন্তু বলতে পারবে না। এই করতে 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 বছর, দেখুন ইউটিউবে তুমি যদি অনুষ্ঠান ধরে চলো, তাহলে ইউটিউবের ডাক্তার, ইউটিউবের বিউটিশিয়ান আর ইউটিউব দিয়ে কিন্তু জীবন চলবে না। ইউটিউবটা হয়তো দেখা যাবে 10 বছর পরে ওর থেকে কোনো ফার্স্ট মিডিয়া হয়তো চলে এসেছে, আসতেই পারে, কিন্তু ইউটিউবের কথা যদি, ইউটিউবের জ্যোতিষী তার কি অভিজ্ঞতা যে বোঝাও যাচ্ছে না অ্যাকচুয়ালি। ইউটিউবে ওই ইয়ের মতন, মানে ওই দেখবেন আপনারা এখন সব অ্যাপগুলো বেরিয়েছে, জামা কাপড় বিক্রি হয়, মানে বড় বড় কোম্পানির অ্যাপ, ওই দিয়ে একটা কি আছে, ফ্লিপকার্ট আছে, আরও যেসব আমেরিকান কোম্পানি সব এগুলো। কিছু মেয়ে আছে, আমার দু একজন ক্লায়েন্ট শুনেছিলাম, মানে অবাক কাণ্ড, জামা কাপড় আনাচ্ছে, ট্যাগটা লুকিয়ে ছবি তুলছে, বলছে ফিটিংস হচ্ছে না বলে ফেরত দিয়ে দিচ্ছে। ভেরি চিপ মেন্টালিটি, ভেরি বলে বলে ফটোটা হয়ে গেছে আমার, ছবিটা হয়ে গেছে, ছবিটা থেকে যাবে, মাল ফেরত, মালটা আনিয়েছে, পরে ট্যাগটা ঢুকিয়ে দিয়ে ছবি তুলে জিনিসটা। তো তো ইউটিউবের জ্যোতিষী, ইউটিউবের ভিত্তিক গেলে কিন্তু মানে তার কি ব্যাপার আমি বলতে পারবো না। আমার যেটা মনে হয় ইউটিউবের জ্যোতিষীদের প্র্যাকটিক্যাল কাজ খুব একটা নেই, তারা একটা মাইলেজ খেতে চাইছে, এবং এখানে চমকদারি দরকার, চমকদারি ছাড়া তো মাইলেজ আসবে না, চমকদারি ছাড়া মাইলেজ আসবে অনেক সময় লাগবে। ওই দেখবেন এই যে ধরুন আমি একটা একদম বলি যে এই যে আপনার এতদিনের অভিজ্ঞতা, এতগুলো বছর ধরে মানুষ দেখেছেন, কতগুলো বছর ধরে আপনি কাজ করছেন, টিভির পর্দাতেই এতগুলো বছর কাজ করে ফেললেন, 24 বছর কাজ করে ফেললেন, তো এই সব কিছু মিলিয়ে আপনার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা তো ধার অনেক নয় কি? এবং সেটা অবশ্যই আপনি কেন বলবেন, আপনি তো বলেন না, মানুষ বলেন। দেখো আজকে দিনে দাঁড়িয়ে প্রতিদিন কোনো না কোনো বাবা, কোনো না কোনো তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো হচ্ছে এবং ধরাও পড়ছে, অসৎ ছেয়ে গেছে। জ্যোতিষ টু মানে গুরু বাবা টু বলে বাবা, এমনকি ডাক্তার পর্যন্ত, ভুয়ো ডাক্তারও তো ধরা পড়লো, ভুয়ো ডাক্তার ধরা পড়েছে, ভুয়ো পুলিশ ধরা পড়েছে, ভুয়ো। সব থেকে যেটা দুর্ভাগ্যের ব্যাপার যে এই মানে ধরুন গুরু হয়ে গিয়ে কারো সর্বনাশ করা, এটা তো খুব দুর্ভাগ্যের। মানে ভগবানের চোখে দেখছে, আর ডাক্তারকে তো ভগবান দেখছে না আজকে। এখন দিনে ডাক্তারকে, উকিলকে কেউ ভগবান দেখে না, পয়সা দিয়ে ডিল করতে যায়, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ডিল। কথা খুব চলে এসেছে, ঈশ্বরকে নিয়ে ব্যবসা, যেটা ঈশ্বরকে নিয়ে ব্যবসা লোককে, এবং গডম্যান টু ফ্রডম্যান। আমাদের দেশ কিন্তু গডম্যানের দেশ। এখানে মোহনানন্দ ব্রহ্মচারীর মতন সাধু এসেছে, স্কটিশে পড়া শিক্ষিত সাধুর বাস এসেছে, এবং প্রচুর মানে মানে সাধুত্বর লোক এসেছে, যাদের কিন্তু যে প্রকৃত গডম্যান হবে সে কোনো সময় নিজেকে গডম্যান বলে না, মানুষ তাকে বুঝতে সময় লাগে। আর এই বক্তব্য রেখে মানে আমি যদি স্বঘোষিত গডম্যান হই, তাহলে পরিষ্কার আপনি বুঝে নেবেন আমি একটা বিরাট বড় ফ্রডম্যান। আপনি বুঝতেই হবে আপনাকে, চোখ কান সেই বলছি যে গডম্যান টু ফ্রডম্যান, এই মাঝখানে যে গ্যাপটা সাধারণ লোক, গরিব মানুষ বোঝে না। আর এইসব ইউটিউব বলো, লোককে চট করে অনেক লোককে অল্প সময় বোকা বানানো যাবে, খুব অল্প সংখ্যক লোককে দীর্ঘ সময় বোকা বানিয়ে রাখা যাবে না। এটা একদম, এটা নিয়ে আর জলের মতন পরিষ্কার। আমাদের দেশে ভালো ভালো মানে সারা পৃথিবী বিখ্যাত সন্ন্যাসীদের তো জন্ম এখানে, এবং তারা সাধুত্ববাদ, নিজেকে সন্ন্যাস ত্যাগের মানব সেবা করেছে। আর এখন যারা করছে তারা ওই তুমি ডাক্তার বলছো, আমি জালিয়াতির শিকার হব কিনা তোমার ভাগ্যে থাকতে হবে, এইটা আমি জানতে চাইছি। এরকম অনেক সময় অনেক, এখন তো এজেন্ট ছেড়ে দিয়েছে, ভাগ্য পাল্টে দেবে তোমার। এজেন্ট ছেড়ে দিয়েছে বাজারে, মানে বাজারে গুরুর এজেন্ট ঘুরে বেড়াচ্ছে, সেই এজেন্ট আপনার মধ্যে ঢুকে যাবে। ওই যা করতো সারদা, পাশের বাড়ির সারদাকে জানতো না, পাশের বাড়ির কাকু এসে বলেছে ওখানে টাকা রাখুন ভালো হবে, ওই এজেন্ট ধরে নিয়ে যাচ্ছে, এজেন্টের কমিশন আছে।
তো আলটিমেট এই যত শব্দ কম খরচ করা যায় তত ভালো। মানে রামকৃষ্ণর দেশে যদি এখন যদি কোনো চোর যদি এখন স্বঘোষিত ঠাকুর বলে, তো যে প্রকৃত যেখানে নলেজ থাকবে সে কোনো সময় নিজেকে বড় তুলবেও না, নিজেকে মহাসিদ্ধ বলবেও না, প্রয়োজনীয়তার পড়বে না। সুভাষদা, এবারে আসি আজকে প্রয়োজনীয় আলোচনা, সেটা হচ্ছে রথের আবহে আমরা রয়েছি। রথ থেকে উল্টো রথ, এই সময়টাকে আমরা সাধারণ গৃহী মানুষ কিভাবে কাজে লাগাবো? উন্নতির ক্ষেত্রে কি এটাকে কাজে লাগানো যায়? হ্যাঁ, উন্নতির ক্ষেত্রে আমি তো মানে এটা তো আমি গতকাল বলেই দিয়েছি। তো গতকালের অনুষ্ঠানটা ফলো করবেন, যে মানে আজকে যে রীতি রেওয়াজটা আমি গতকালের অনুষ্ঠানে সেটা বলেছেন, লাইভ অনুষ্ঠানে যারা আজকে দেখছেন, আজকের দিনটা আমি হচ্ছে এই যে আপকামিং যে ডেটগুলো আছে, মানে আপনার 10 তারিখে সম্ভবত উল্টো রথ, এই অবধি প্রত্যেকটা দিনকেই কি আমরা কাজে লাগাতে পারি? প্রত্যেকটা দিনকে দেখুন, রথের তো সেই স্নান থেকে শুরু হয়, উল্টো রথ পর্যন্ত শুরু হয়। এখানে তো প্রত্যেকটা দিনই আমাদের কাজে লাগানো যায়। কিন্তু বিশেষভাবে যদি বলি কোনো সিস্টেম বলুন এখান থেকে, না এখানে কোনো রথের স্নানের, জগন্নাথের স্নানের জলে অনেক সন্তানের অসুস্থতার ক্ষেত্রে লাগায়, অসুস্থ লোকের ক্ষেত্রে লাগায়, এবং আমি গতকাল যেগুলো বলেছি একটু ফলো করবেন, সেগুলো আপনারা ওর মধ্যে পেয়ে যাবেন। আর দুই হচ্ছে যে আজকে যে দিন, যে কোনো কাজ সূচনার জন্য রথযাত্রা, স্নানযাত্রা, উল্টো রথ, সব মানে উল্টো রথেও কিন্তু সমান কাজ। বলা হয় কলিযুগে মানে শ্রীকৃষ্ণের বাসী হচ্ছে জগন্নাথ দেবের মধ্যে, এ নিয়ে কোনো বিতর্কের কোনো জায়গা নেই। এ নিয়ে মানে জ্ঞান জাহির করার মতন কোনো যোগ্যতা আমার নেই, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আজকের এই রবিবারের অনুষ্ঠান, জগন্নাথের আজকে তো রথযাত্রার দিন, তো সেখানে জগন্নাথের দড়ি পাওয়া খুব মুশকিল। রথের যে দড়ির টুকরো পাওয়া খুব, তুমি যেটা বলছিলে, টুকরো যদি পুরীর জগন্নাথের বিক্রি পুরনো দড়িগুলো কিন্তু ওখানে পান্ডারা কিছু পয়সা করে নিয়ে দেয়, সেটা একটু বিতর্কিত আছে ঠিক দিচ্ছে কিনা, কিন্তু বোঝা যায় বড় মোটা দড়ি কাটা, কিন্তু বোঝা যায় সেই দড়ি থেকে। ওই রথের দড়ি যদি রাখা যায়, সে দড়ি অনেক কাজ হয়, বাড়িতে দোষ কেটে যায়। অসুস্থ রুগীর আপনার বিছনার তলায় রাখতে পারেন, দোকানে দাঁড়িপাল্লার মাথায় বাঁধতে পারেন যেখানে ওজন হয়। এখন তো ওজন যন্ত্র চেঞ্জ হয়ে গেছে, এখন তো ইলেকট্রিক্সের একটা জিনিস, ওখানে রাখার, টাচ করে রাখতে পারেন, বিভিন্ন কাজ হতে পারে। আর দু একটা উপাচার আজকে বলবো, এটা নন লাইভ অনুষ্ঠান হচ্ছে, ফোন নিচ্ছি না, তো সেই জন্য কিছুটা অপশান আছে। যদি মনে হয় আপনাকে, দেখুন ওই গত সপ্তাহে, আগের সপ্তাহে আমি ছিলাম না মাঝখানে, আপনারা 2 সপ্তাহ আমাকে দেখতে পাননি, আমি ছিলাম না। থাকলে তো আসি, তো না থাকলে কোথা থেকে আসবো? তো সেখানে যে আমি বলছিলাম যে এই ইউটিউবে, তুমি বললে বলে বলি, ইউটিউবের প্রভাবে এই বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, ক্ষতি করা, টুইন ফ্লেম, বাচ্চা মেয়েরা লেকচার দিচ্ছে টুইন ফ্লেম নিয়ে, গুজরাটি মেয়ে, সিন্ধি মেয়ে, বাচ্চা মেয়ে, এবং তারা ম্যারিড মেয়ে, মানে ম্যারিড মেয়ে 30, 35, 36 বছর বয়স, সে একটা টুইন ফ্লেমের উপরে বক্তব্য হচ্ছে। তা কি নিজস্বতা আছে, কি কোন গুরুত্ব থেকে সে শিখেছে? সে টুইন ফ্লেম আর একজনেরটা দেখেছে, সেই মানে ইউটিউবের সেই মানে ব্লগ করার মতন, জানেন তো, যে ব্লগ করে সে একটা অন্যের ব্লগটা দেখে, ভালো করে দেখে নিয়ে ওখানে তাও আবার একটা ব্লগ করছে, সেরকম ব্যাপার হচ্ছে। তো টুইন ফ্লেম বলুন, কিন্তু এগুলোর প্রভাব তো একদম নেই, অস্বীকার করা যায় না। ফার্স্ট বিশ্বে অনেক বেশি আছে, আমাদের দেশেও আছে, নজরের প্রভাব আছে। আপনার রাশি যদি হালকা হয়, তাহলে আপনি অন্য কারোর দ্বারা গ্রাস হতে পারেন। খুব একটা দামি কথা ও বলল, আচ্ছা আমি কাউকে ভগবান ভেবে ঠকবো, আমার কি কপালে আছে? কপালেই আছে। সে ঠকাচ্ছে, আমি ঠকছি। আমি তো নাও ঠকতে পারতাম, আমি কেন ঠকছি? আমার অন্ধবিশ্বাস হোক, আমি বললাম এজেন্ট, আরে এজেন্টটা তো আমার কপালেই আছে না, এজেন্টের হাত ধরে আমি যাচ্ছি হোয়াট এভার, আমি তো এজেন্ট ভেবে যাচ্ছি না, আমার শুভাকাঙ্ক্ষী নিয়ে যাচ্ছে, যাচ্ছি। তো কথা হচ্ছে যে কোথায় জানেন, রাশিতে যে রাশিগুলো, আমি 2-4টে রাশির নাম বলি। মীন রাশি হালকা রাশি, বায়ু শ্রেণীর রাশি মীন। কর্কট হচ্ছে ওয়াটার টাইপ রাশি, মানে জল শ্রেণীর রাশি কর্কট। তুলা কিন্তু চট করে ঠকে না। সব তুলার সিগন্যালটা কি, দাঁড়িপাল্লা, ব্যালেন্স করতে চায় জীবনের সাথে প্র্যাকটিক্যালকে, নিজের জীবনে কিছু হারায়, মানে কিছু লস করে, কিন্তু ঠকার জায়গাটা অনেকটা মানে ব্যালেন্স করার চেষ্টা করে। যে রাশিগুলো প্রভাবিত হয়ে পড়ে, মিথুন রাশি আধ্যাত্মিকের উপরে প্রভাব বেশি যায়। কেন? ওখানে একটা নক্ষত্র হচ্ছে আমার নিজের নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, গুরুর নক্ষত্র, আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্র কিন্তু, রাহু মানে কি, মুন্ডু কাটা।
রাহু কি কারোর দ্বারা প্রভাবিত হয়? কোথায় প্রভাবিত হয়? ধ্যানের দ্বারা প্রভাবিত হয়, আধ্যাত্মবাদের দ্বারা প্রভাবিত হয় এবং গুণী লোকের দ্বারা প্রভাবিত হয়। সেই গুণ আধ্যাত্ম লোকের দ্বারা থাকতে পারে, সেই গুণ আমার বন্ধুর মধ্যে থাকতে পারে, আমি সামনেওয়ালা কাউকে থেকে তার মধ্যে থাকতে পারে। যে রাশিগুলো প্রভাবিত হতে পারে সামনেওয়ালার উপরে, এইবার প্রভাবিত হয়ে আমার কপাল হলে আমি ঠকলাম না আমি ঠকিনি, এটা আমার কপালের ব্যাপার। কিন্তু প্রভাবিত ফট করে একটা মেষ রাশির লোক, ভরণী নক্ষত্রের লোক প্রভাবিত হতে পারে, কিন্তু মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের লোক কিন্তু প্রভাবিত হতে পারবে না। সিংহ রাশি যদি মঘা নক্ষত্র হয় প্রভাবিত হতে পারবে না। আবার বৃশ্চিক রাশি প্রভাবিত হবে, শনির নক্ষত্র ওখানে কে? অনুরাধা নক্ষত্র রয়েছে, ওখানে বুধের নক্ষত্র রয়েছে। তো এখন প্রভাবিত হওয়ার পরে আমার কপাল, আমি সামনেওয়ালাকে বিশ্বাস করেছি, তার বাড়িতে খেয়েছি, রাঁধুনি আমাকে বেশ খাইয়েছে, এটা আমার কপাল। কিন্তু আমার রাশিটা হালকা যদি বুঝে যাই, আমার রাশি ইমোশনাল রাশি, আমার রাশি মিথুন রাশি, আমার নিজের কথা বলছি, মানে আমার রাশি মানে আমি আপনার কথা বলছি না, আমি আমাকে দিয়ে বলছি, আঙুল তো আগে নিজের দিকে তুলতে হবে, তার থেকে আপনি কী শিখলেন সেটা নিতে হবে। আমার রাশি ইমোশনাল রাশি, ভাই ইমোশন আমাকে গ্রাস করে, সে আধ্যাত্মবাদ হোক, সে ভালো সামনেওয়ালা ভালো কথা বলুক, গুণী লোক আমাকে অ্যাট্রাক্ট করে এবং ধর্মবাদ আমাকে অ্যাট্রাক্ট করে, এইটা তাহলে আমাকে জানতে হবে। সেখানে গিয়ে মিথুন রাশির লোককে কিংবা মীন রাশির লোক কিংবা কর্কট রাশি ওয়াটার টাইপ, আচ্ছা যদি আপনি মকর হন ভারী রাশি, কুম্ভ রাশি ভারী রাশি, শনির দুটো সগৃহ তো ভারী রাশি। কিন্তু মীন, ওখানে 27 নম্বর নক্ষত্র রয়েছে, ওখানে আপনার বায়ু শ্রেণীর রাশি, জল শ্রেণীর রাশি, মিথুন ছেলে মেয়ে, মানে দ্বৈত যে ভাবটা রয়েছে মিথুন রাশি, একটা দ্বৈত ক্যারেক্টার রয়েছে। ওপর থেকে খুব শক্ত হয়, ভেতর থেকে খুব আবেগপ্রবণ হয়, ভেতর থেকে খুব ভালো মানুষ হয়, গুণী লোকের শ্রদ্ধা করে, গুণটাকে নিজের মধ্যে টানার চেষ্টা করে, আর ওপর থেকে কিন্তু খুব প্রিন্সিপালি থাকে এবং খুব জড়িয়ে পড়ে, বিরোধে জড়িয়ে পড়ার তার টেন্ডেন্সি। আর যারা যে রাশিগুলো দেখবেন আপনি, তুলা রাশি কী করে? লোকের সামনে ভালো হতে পারে না, সে একটা ওই ব্যালেন্স করতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়ছে, আর কোনো লোক তাকে খারাপ লোককে হ্যাঁ 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 বলে সে পাশ করে। রাশিগত একটা গুণ আমরা কিন্তু আমাদের ক্যারেক্টারের মধ্যে অজান্তেই চলে আসে, রোগ বলুন, পারিবারিক কালচার যেমন আমাদের মধ্যে আসে, রাশির ইনফ্লুয়েন্স। রাশি হচ্ছে এক 10-এর মধ্যে 8, লগ্ন হচ্ছে 2, এই হচ্ছে রেশিও। কোনো মতে হয়তো এটা 7-3 কিংবা 8-2, হোয়াট এভার, এই হচ্ছে রেশিও। তো রাশির প্রভাব একটা জাতক কিংবা জাতিকার উপরে 200 ভাগ থাকে, অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে মনে রাখতে হবে সে তার কী রঙের প্রভাব। হালকা রাশির লোককে ভারী রং পরতে হয়, ভারী রাশির লোককে হালকা রং পরতে হয়। আপনারা জানেন যারা দেবো একটু রংটা গায়ের ময়লা, একটু উজ্জ্বল রংটা পরো, তোমার সাথে ভালো যাবে। আচ্ছা ধরুন কারোর হাইটটা একটু ছোটো, তাকে যদি আপনি এইরকম একটা জামা পরান, এরকম স্টাইপ, তাকে তাহলে আরও ছোটো লাগবে। তাকে লম্বা স্টাইপ পরালে একটু হাইটটা ভালো লাগবে। সেই রকম রাশির যাদের হালকা, তাদের মাথায় রাখতে হবে ভারী কালার ইউজ করতে হবে। একটু জ্যোতিষে আসছি এবার বোঝানোর জন্যে, ভারী কালার ইউজ করতে হবে। 2, তারা উচিত কোনো সিদ্ধান্ত চট করে না নেওয়া। আমি কোনো জায়গায় গেলাম, ওকে গেছি, দেখেছি, করেছি, খেয়েছি, হোয়াট এভার, কিন্তু বড় সিদ্ধান্ত ওয়ান শট নেব না। আই উইল টেক মাই ডিসিশন আফটার 1 মান্থ, 1 মাসে ফেলে দেবো, টাইম পেয়ে যাবে জাজমেন্টের জন্যে, সুবিধা হবে। চট করে কোনো সিদ্ধান্ত নিলে, যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল রাশি, আপনি সামনেওয়ালার উপরে ঢুকতে পারেন, অপশান থাকবে। সময়ের থেকে বলবান রাশিও নয়, সময়ের থেকে বলবান কেউ নয়। সময় হচ্ছে আপনাকে সময় শিখিয়ে দেবে, বলে না যার সব থেকে বড় শিক্ষাগুরু হচ্ছে সময়। এবার ব্রিলিয়ান্ট লোকের কম সময়, আমার একটু বুদ্ধি কম, আমার বেশি সময় লাগতে পারে, এটা হতেই পারে। একটা বাচ্চা স্টুডেন্ট, সে কেউ 2 বারে শিখবে, কেউ 200 বারে শিখবে, সেটাও হতে পারে, কিন্তু সময় শেখাবে। তো ওই জন্য বললাম হালকা রাশি ভারী রং, হালকা রাশি বেশি সময়। এবার আপনার রাশি হালকা কিনা, আপনার যদি কর্কট হয় ওয়াটার টাইপ, আপনি যদি মীন হয় বায়ুশ্রেণী, যদি আপনার মিথুন হয় তাহলে ওটা দ্বৈত এর মধ্যে পড়ছে। যে রাশিগুলোর মধ্যে শিফটিং নক্ষত্র নেই সেগুলো অল ইজ ভারী রাশি। ভারী রাশি কী করে বুঝবেন? ধরুন আপনার তাহলে তো মেষের মধ্যে একটা শিফটিং নক্ষত্র রয়েছে তো, বৃষের মধ্যে রয়েছে, কে রয়েছে ওখানে? মৃগশিরা রয়েছে। মিথুনের মধ্যে একটা, কিন্তু শিফটিংটা সে মানে আচ্ছা ভারী রাশিটা কোথায় বুঝবেন? যে আপনার রাশি থেকে কোনো নক্ষত্র বেরিয়ে গিয়ে পরের নক্ষত্রে ঢুকছে,
হ্যাঁ, এটা মুভ করছে, আর কোনো রাশিতে গিয়ে এটা এন্ড হচ্ছে। তার মানে কি বলছি, এবার বোঝাচ্ছি আপনাদের। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি থেকে বেরোচ্ছে, 3 নম্বর নক্ষত্র বেরোচ্ছে, বেরিয়ে ও মিথুনে এসে এন্ড হচ্ছে। যেখানে এন্ড হচ্ছে সেই রাশিটা হচ্ছে কিন্তু ভারী নয়, যেখান থেকে যাত্রাটা গমন হচ্ছে সেই রাশিটা ভারী রাশি। আপনি দেখুন, মেষের থেকে একটা রাশি বেরোচ্ছে, নক্ষত্র বেরোচ্ছে, বিষে আসছে, বিষ থেকে মৃগশিরা বেরিয়ে মিথুনে আসছে। দুটো সিগন্যাল হচ্ছে শক্তিশালী যন্ত্র, দুটো সিগন্যাল বেরোচ্ছে, গমন হচ্ছে মানে। আর যেখানে মিথুনের ডুয়েল ক্যারেক্টার প্লে করছে, মিন ওখানেও মাছের মুখ এগেনস্ট যাচ্ছে, জলের এগেনস্ট যাচ্ছে। কুম্ভ দেখা যাচ্ছে না। আচ্ছা, কুম্ভ নক্ষত্র, কুম্ভ যে রাশিটা, শনির ঘর তো এমনি ভারী, শনির দশা সব থেকে বড় নয়, 19 বছরের দশা, শুক্র সব থেকে বড় দশা, কিন্তু শনির রাশি তো ভারী। দুটো জিনিসের ডিফারেন্স বুঝতে হবে। চন্দ্রের নক্ষত্রের মুভমেন্ট সব থেকে ফাস্ট, চন্দ্রের নক্ষত্র হলে সব থেকে ফাস্ট, শনি হচ্ছে সব থেকে স্লো। কিন্তু যদি আপনারা বলেন জ্যোতিষ বিচারে, তুমি যে বলছিলে যে আপনি এতদিন ধরে অভিজ্ঞতা এগুলোই এসছে, এগুলো তো চলে যাবে না। অভিজ্ঞতাটা আমরা কিভাবে বুঝি? আপনাকে কেউ যখন ফোন করে, আপনি এক ঝলক ছকটা তাকালেন, তবে চোখ বন্ধ করে গড়গড় করে বললেন, ওপাশ থেকে মানুষটা না বলার কোনো জায়গা থাকে না, সবটাই। দেখো, এটা তো চুরি করতে পারবে না কেউ, এটা তো আমি ইউটিউব থেকে শিখিনি। আর আমি যখন শিখেছি তখন ওই ল্যাপটপও ছিল না, তখন আমাকে ওই হাতে করে জ্যোতিষ শিখতে হয়েছে, জানেন তো। হাতে করে, আজকে ল্যাপটপ নিয়ে বসি, ল্যাপটপ না থাকলেই বা আমার কী হবে? আমি ল্যাপটপটা সরিয়ে দিয়েও চলে আসতে পারি, আমার কোনো 2 মিনিট সময় বেশি লাগবে কষতে। চেম্বারের লোক দেখি সঙ্গে সঙ্গে কষে করে দিই। তো ল্যাপটপ জ্যোতিষী আর ল্যাপটপ ছাড়া জ্যোতিষী তফাৎ আছে। ল্যাপটপ সরিয়ে দিলে অনেকে ছকই বানাতে পারবে না। এখন যারা জ্যোতিষ করছে, ল্যাপটপ যদি সরিয়ে দিই না, যদি এফিমেনিক্স দিয়ে দিই এনসিলাইডি, ও করতেই পারবে না। ও প্রায় মানে খুব হাল খারাপ হয়ে যাবে অর্ধেক লোকের, সেই রকম ব্যাপার। সেই মিউজিকগুলো সরিয়ে দিয়ে হাতে তালি দিয়ে দিয়ে গান করতে বললে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে, কোথায় রিদিম কেটে যাবে বুঝতে পারছে না বেশিরভাগ। কেন সে তো শেখে, হ্যাঁ, ও তো পাবে না তো, এটা সুর বসছে না তো কোথা থেকে, ও তো সায়ে ধরতে পারছে না, শীতের কোথা নিয়ে যাবে। যাই হোক, আলোচনা সে জ্যোতিষের যে এই যে আমার যে কাজ করতে করতে যা তৈরি হয়েছে তা চুরি হবে না। আপনি 4টে আমাকে বাজে কথা বলতে পারেন, 4টে জ্যোতিষী এসে আমাকে গালাগালি দিতে পারে, আমার কিছু যায় আসে না, কারণ আমি তো এখানে বসে, আমি কেউ আসবে সরাতেও পারবে না, সুভাষ শাস্ত্রী সরেও নেই। আপনি যাদের সঙ্গে কাজ শুরু করেছেন তারা আজকে কেউ নেই কোথাও, এগুলো তো আমাকে অর্জন করতে হয়েছে। আপনার পরে কত লোক এলো, তারাও নেই কোথাও, হ্যাঁ, কিন্তু আপনি রয়েছেন। এগুলো শিখেছি কাজ করতে করতে। আমার রোজগার কম হতে পারে, লং টাইম আমার কাছে ক্লায়েন্ট আসছে, 25 বছর আসছে। আমি কোনোদিন চাইনি হঠাৎ করে উঠে গিয়ে স্বঘোষিত আমি গডম্যান হয়ে যাব, আমি এটা করে দেবো, কোনোদিন আমি এরকম দাবি করিনি। আপনি ক্যালকুলেশনে ভরসা করেছেন, আপনি বরাবরই আপনি ফলিত এবং গণিত 2 জ্যোতিষকে নিয়ে পথ চলেছেন। কারণ আমারও তো একটা দীর্ঘদিনের যাত্রা, আপনার কেরিয়ার আমার কেরিয়ার, মানে সিটিভিএনে আপনার যে সময়টা, আমার অ্যাঙ্কারিং এর সময়টাও তাই। সুতরাং আমি দেখেছি সুভাষদাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করেছেন। আর একটা কথা খুব ভালো লাগে সুভাষ শাস্ত্রী, যে আমি এখনো শিখি, এই শব্দটা প্রত্যেক দিন কিছু না কিছু শিখে এগোতে হবে, প্রত্যেক দিন কিছু না কিছু অর্জন করতে হবে, ডিফারেন্স তৈরি একটা লোক কাছ থেকে দেখে এগোতে হবে। ও কোথাও শেষ হয়ে যায়নি। প্রতিদিন স্নান করি, দাঁত মাজি, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে জামা কাপড় পরি, তাহলে শেখাটা কি করে বন্ধ হতে পারে? মানে একই মাঙ্গলিক দোষ দুজনের থাকলেও দুজনের ফল কিন্তু আলাদা হতে পারে, সেখানে অন্য ক্যালকুলেশন ভ্যালু করে। তো আজকে আমাদের হাতে সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং আপনাদের মনের মনিকোঠায় জায়গা করে নেওয়া সুভাষ শাস্ত্রী হয়ে এটা যার কথা, জ্যোতিষের বেদবাক্য। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।